হাজারদুয়ারি তৈরির ১০০ বছর আগে তৈরি হয়েছিল এই মসজিদ, খেরুর মসজিদ, ১৪৯৪ সালে। হুসেন শাহ তার সেনাপতি রিফাত খাঁ এই মসজিদ তৈরি করেন। এই মসজিদে এখনও নামাজ আদায় হয়, আর নামাজের পর বাইরে বেরিয়ে চলে ফিসফাস আলোচনা, এবং সেই আলোচনায় জড়িয়ে থাকে রাজনীতি। রাজনীতির সঙ্গে দল বদল নিয়ে নানান তর্ক বিতর্ক চর্চা। আমি রয়েছি সাগরদিঘিতে, আজ ফ্ল্যাশ পয়েন্ট সাগরদিঘি। রাজ্যে ৩০% বেশি সংখ্যালঘু ভোট, আর এই সংখ্যালঘু ভোট রাজ্যের অন্তত ১৬-১৭টা লোকসভা ভোটে বড়সড় প্রভাব ফেলে। জঙ্গিপুর লোকসভা ৬৩% সংখ্যালঘু ভোট। সাগরদিঘি বিধানসভা জঙ্গিপুর লোকসভার মধ্যে যদি হিসেব করা যায়, সেখানে ৬৪ থেকে ৬৮% সংখ্যালঘু ভোট। ২০১১ থেকে ২০২১ টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে জোড়াফুল ফুটেছিল। টানা ৩বার জয়ের হ্যাট্রিক, ২৩-এ উলটপুরাণ। সংখ্যালঘু ভোট তৃণমূলের পকেটে, সেই মিথ ভেঙে বাম কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস এই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জিতে গেলেন। তৈরি হলো বঙ্গ রাজনীতিতে নতুন কয়নেজ, সাগরদিঘি মডেল। সাগরদিঘি মডেল দু ধরনের, একটা হচ্ছে বাম কংগ্রেসের জোট এবং সেখানে মানুষের বিশ্বাসযোগ্যতা। এবার লোকসভাতে গোটা জঙ্গিপুর লোকসভা জুড়ে সাগরদিঘির মডেল আমাদের চলবে, মানুষ বিশ্বাস করবে। আর একটা কংগ্রেসের বিরুদ্ধে নানান রকম অভিযোগ। এই নির্বাচনের পরাজয় তৃণমূল মেনে নিতে পারেনি এবং নির্বাচনের পরাজয়ের পর থেকেই তারা চেষ্টা করে গেছে গোটা বিষয়টাকে বিভ্রান্ত করতে এবং বাইরন বিশ্বাসকে আবার তাদের দলে ফিরিয়ে আনতে। সাগরে এবং দিঘিতে একসাথে ডোবার পর এখন আমার ভয় হতে বেড়েছে। যখন এইসব অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে, চড়ছে, তখন আচমকায় পঞ্চায়েত নির্বাচন, এবং সেখানে দেখা গেল সেই পঞ্চায়েত নির্বাচনে ১১টি আসন সাগরদিঘির, তার মধ্যে 7টি তৃণমূলের দখলে। তাহলে কি তৃণমূল আবার সংখ্যালঘুদের বোঝাতে পারলো যে তৃণমূলই একমাত্র বিজেপির বিকল্প, নাকি এই দল বদলে বাম কংগ্রেসের বিশ্বাসযোগ্যতাতেই একটা ধাক্কা লেগে গেল? না, ব্যক্তি বাইরন চলে গেছে, কিন্তু কর্মীরা কোথাও যাওয়ার কোনো প্রয়োজন মনে করে না। ঠিক আছে, কর্মীরা যায়নি বলে এটা নিয়ে কোনো ব্যাপার, এটা বিষয় নয়। ঠিক আছে, ওতে বাইরন একটা ব্যক্তি কী হয়েছে, বেঈমান বিশ্বাস। বাইরন বিশ্বাস ঠিক কাজ করেছে যে মানুষকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, মানুষকে বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার জন্য, মানুষের আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের উন্নয়নকে তারা অব্যাহত রাখার জন্য, সাগরদিঘি মডেলকে পরিচালনা করার জন্য, সুব্রত সাহার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য বাইরন বিশ্বাস দল পরিবর্তন করেছে, তাতে কোনো ক্ষতি নেই মনে করি। মানুষ ভেবেছিল হয়তো যে বিজেপি এখানে জিততে পারবে না, তাই একটা বড় অংশের মানুষ সেখানে হয়তো কংগ্রেসকে ভোট দিয়েছিল, কিন্তু ভোটটা দিয়ে তারা যে ভুলটা করেছিল সেই ভুলটা তারা এখন বুঝতে পারছে। তাই সাগরদিঘি মডেল কতটা কার্যকরী হবে সেটা বড় কথা নয়, তার চাইতে বড় কথা হচ্ছে মানুষ তৃণমূল এবং সিপিএম কংগ্রেসের প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ।
জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, জঙ্গিপুরে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস, সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা বায়রন বিশ্বাসের মামা, আবার নির্দল হিসেবে যিনি দাঁড়িয়েছেন তিনি বায়রন বিশ্বাসের মামাতো ভাই আসাদুল বিশ্বাস। তাঁর দাবি প্রার্থী হলেও ভোট হবে বিধায়ক বায়রনের বাবা বাবর আলী বিশ্বাসের নামে। বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছেন মুর্তজা হোসেন, তিনি প্রয়াত কৃষিমন্ত্রী আব্দুস সাত্তারের নাতি, লালগোলার 6 বারের প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনার ভাইপো। বিজেপি প্রার্থী উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, সক্রিয় আরএসএস কর্মী। সামনে লোকসভা ভোট, এই সাগরদিঘি মডেল তাই নিয়ে কিন্তু চর্চা চলছে। অধীর চৌধুরী বলছেন যে সাগরদিঘি মডেলে ভোট হবে মুর্শিদাবাদে, সাগরদিঘি মডেলে ভোট হবে বহরমপুরে, সাগরদিঘি মডেলে ভোট হবে জঙ্গিপুরে, কারণ সংখ্যালঘু ভোটের এখানে যথেষ্ট আধিক্য। সত্যি কি তাই? ধাক্কা খায়নি কি সাগরদিঘি মডেল? সংখ্যালঘুরা সাধারণত ট্যাকটিক্যাল ভোট করে এবং তাদের লক্ষ্য থাকে বিজেপিকে কীভাবে হারাবে। রাহুল গান্ধী এখান থেকে যাত্রা করার পর আমাদের মনে হয়েছে যে তারা আমাদের প্রতি আস্থা রাখছে, বলে স্বাভাবিকভাবেই তৃণমূল থেকে তারা মুখ ঘোরাচ্ছে। সংখ্যালঘু মানুষরা জাতীয় দলের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। দেখবেন সংখ্যালঘু মানুষ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিপুলভাবে খলিলুর রহমানকে ভোট দেবে। তৃণমূল যেভাবে সংখ্যালঘুদের ব্যবহার করেছে তারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখেছে যে না, এরা আমাদেরকে প্রকৃত আমাদের উন্নয়ন চায় না, এরা শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে, এরা তরকারিতে তেজপাতার মতো তাদের ব্যবহার করছে, স্বাদ আস্বাদন নিচ্ছে, কিন্তু প্রয়োজন শেষ হলেই তারা সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। দু 2021 বিধানসভা নির্বাচনের কথা যখন বলছিলাম, সেখানে বিজেপির মাহফুজা খাতুন তিনি পেয়েছিলেন হিন্দু ভোটের 50% বেশি, কিন্তু এইবারে দিলীপ সাহা 25,000-এর কিছু ভোট সামান্য বেশি পেয়েছেন মাত্র, অর্থাৎ প্রায় 14% ভোট। একটা সহজ হিসেব ধরে নেওয়া যেতে পারে, তাহলে তৃণমূল বিরোধী ভোট কংগ্রেস এবং বামেদের দিকে গেছে, সেই কারণে বায়রন বিশ্বাস এগিয়ে গেছে। এবং এটা ধরে নেওয়া যায় তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপি নয়, বাম কংগ্রেসকেই বেছে নিতে চাইছেন সাধারণ মানুষ। এবং বামের ভোট রামের যে তত্ত্ব, সেটা কি তাহলে রিভার্স হতে শুরু করলো? আমরা রয়েছে এখন সাগরদিঘিরই চন্দনবাটি শিব মন্দিরে। সংখ্যালঘু ভোট নিয়ে চর্চা চলছে, তরজা চলছে, কিন্তু হিন্দু ভোটও তো একটা ফ্যাক্টর। 2021 সালের বিধানসভা নির্বাচন যদি দেখি, তাহলে 50%-এর বেশি হিন্দু ভোট পেয়েছিল কিন্তু বিজেপি। এইবার বিজেপি একটা অঙ্ক কষছে, যদি আইএসএফ, তৃণমূল, বাম, কংগ্রেসের সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়, যদি হিন্দু ভোট সেটা কনসোলিডেট হয়, তাহলে এই ফাঁকফোঁক করে কি দাও মারতে পারবে বিজেপি? শুরু থেকে আমরা সংখ্যালঘু ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক নিয়ে যে আলোচনা করছি, এই চন্দনবাটি মন্দির চত্বরে এসে কিন্তু সব হিসেব গুলিয়ে গেল। এইখানে যারা রয়েছেন, এখানে তারা কিন্তু কেউ হিন্দু ধর্মাবলম্বী নন, কিন্তু তারাও এসেছেন প্রাচীন এই শিব মন্দিরে একটু তাদের মাথা ছোঁয়াতে। আপনার কি নাম? আমার নাম রোজেবা বিবি। আচ্ছা, রোজেবা বিবি। হ্যাঁ। আপনারা এখানে আসেন পুজোয় সামিল হন? হ্যাঁ আসি, আমাদের মেয়েটা বসে দেখতে আসি। হ্যাঁ আসি। আচ্ছা, উনি তো দেখলাম ওই ছোট্ট পুচকি বাচ্চা নিয়ে ওখানে মাথা ছোঁয়ালেন। হ্যাঁ, ভালো লাগলো আমাদেরকে, এলাম। আচ্ছা, আপনাদের আল্লাহও ভক্তি, ঠাকুরেও ভক্তি? হ্যাঁ, আল্লাহ ভগবান নাকি। ভোটের হাওয়া কি হবে? ভোটে যে আমাদেরকে দেখবে তাকে দেখবো। আপনাদেরকে কে দেখছে বলে এখন? এখন দিদি দেখছে। দিদি দেখছে? হ্যাঁ। কি অবস্থা এবার এখানে ভোটের হাওয়া কি? এখানে ভোটের আবহাওয়া আর কি জোটের প্রার্থীর দিকে বেশি ঝুঁক আছে মানুষের, এবং জোটকে বেছে নিয়েছে বেশি। সেই সঙ্গেও প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল, এবং বলা যাবে না যে শাসক দল জিততে পারবে না। কি বুঝছেন এবারে? এবারে তো মনে হচ্ছে শাসক দল, যেহেতু মমতা ব্যানার্জির মহিলাদের ক্ষেত্রে যেভাবে উন্নতিটা করেছে ও, সেই ক্ষেত্রে মহিলাদের ভোটটা 100% ওর দিকেই ঝুঁকি মারবে। ছেলেদের ভোট? ছেলেদের ভোটটা এটা টলবিটল হতে পারে, কিন্তু এরকম টলবিটল কাদের মধ্যে?
মানে এটা কংগ্রেস মানে জোট প্রার্থী আর তৃণমূল। বিজেপি কোনো ফ্যাক্টর? বিজেপি ফ্যাক্টর বলে তো হ্যাঁ কিছু ভোট কাটবে বিজেপি, হ্যাঁ হিন্দু পপুলেশনের ভোটটা বিজেপি কাটবে। মুসলিমদের কেউ ভোট দেবে না বিজেপি? হ্যাঁ দিবে অবশ্যই, যারা উন্নয়নের দিকে যাদের আশা আছে, উন্নয়নের দিকে দেশের ক্ষেত্রে তারা বিজেপিকে ভোট দিতে পারে। সাগরদিঘি বলতেই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়টা সামনে আসে। আর এই সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক ভাবনা চিন্তা রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে। রাজ্যের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে এই সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রকে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। 4টে ইউনিট কাজ করছে, 4টে ইউনিটে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পঞ্চম ইউনিট দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, এইবারে তার নিয়ে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে রাজ্য সরকার। এই পঞ্চম ইউনিট যদি তৈরি হয়ে যায় তাহলে অন্তত 2250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এই সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে। কিন্তু এই সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানান সময়ে নানান রাজনৈতিক তরজাও জড়িয়ে পড়ে। এখানে যারা জমি দিয়েছিলেন, এখনও বলা হয় যে সবাই কিন্তু চাকরি পাননি। সাগরদিঘির স্থানীয় বাসিন্দারা এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন না তা নয়, কিন্তু বাইরে থেকে আসা অনেক শ্রমিক রয়েছেন, তাদের ভিড়ই অন্তত এখানে বেশি। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে শিল্প বলতে কিছুটা দূরেই একটা নামকরা ব্র্যান্ডের সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সেখানেও সাগরদিঘির মানুষ কিছু কাজ করেন, কিন্তু বেশিরভাগই বাইরের। ফেসবুকে একটা পেজ পেলাম, পেজের নাম সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু আমরা বিদ্যুৎ পাই না। যদিও 2015 অবধি আমি লাস্টের আপডেট পাচ্ছি। এর থেকে বোঝা যায় যে 2015 সালে যে সিচুয়েশন ছিল সাগরদিঘির আশেপাশে, কিন্তু সেই সিচুয়েশনটা অনেক পাল্টেছে। কাজ হয়েছে, কিন্তু কর্মসংস্থান, সেই প্রশ্ন এখনও তাড়া করে বেড়াচ্ছে এই সরকারকে। শুধু সাগরদিঘি ধরলে বেশ কয়েক হাজার ভোটার, তারা বিড়ি শ্রমিক। অভিষেক বলেছিলেন ক্ষমতা এলে মজুরি বাড়িয়ে 230 থেকে 40 টাকা করা হবে। কংগ্রেসের বাইরনকে দলে নিয়ে সাগরদিঘি দখল করেছে তৃণমূল। মজুরি কি বেড়েছে? ভালো আছেন বিড়ি শ্রমিকরা? মজুরি কত আপনাদের? 200 টাকা হয়নি। কত হয়েছে? 180 টাকা। আগে কত ছিল? আগে ছিল 130 টাকা। সরকার কি বলছে, নেতারা কি বলছে? নেতারা তো এখন কিছুই বলছে না বিড়ি সম্বন্ধে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান? লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান? আপনি পান? হ্যাঁ পাই। পান? খুশি আপনারা সরকারি প্রকল্পে? হ্যাঁ সরকারি প্রকল্প খুশি। আচ্ছা, এখানে তো এবার ভোট আসছে, হাওয়া কোন দিকে? যেদিকে আমরা পাবো মেয়েরা সেই দিকেই তো দিব। আচ্ছা, মেয়েদের জন্য কারা বেশি দিচ্ছে? দিদি দিচ্ছে। দিদি দিচ্ছে? তা আপনি হচ্ছেন কন্ট্রাক্টর, আপনি কত করে পান? কিভাবে আপনার পয়সার হিসাব হয়? আমাদের বেচাকেনা সিস্টেম এটা। এই যে এরা যারা বিড়ি বাঁধেন তারা বলছেন যে দীর্ঘদিনের হচ্ছে অন্তত 300 টাকা হলে ভালো হতো, না হোক ঠিক আছে 230 টাকা 250 টাকা। কোম্পানিরা তো বাড়াচ্ছে না, বাড়াও বলে কোম্পানিরা বাড়াচ্ছে না। যেই আসুক না কেন বিড়ি শিল্পের উন্নতি হচ্ছে কি? কই উন্নতি হচ্ছে? মজুরি তো কমই থাকছে। অ্যাকচুয়ালি মজুরি 250-300 টাকা হওয়া উচিত। খলিলুল্লাহবাবু বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছেন ট্রেড ইউনিয়ন, যারা বিড়ি মুন্সি ইউনিয়ন বা বিড়ি যারা বাঁধে তাদের যে ইউনিয়ন আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা রাখি সেটা আলাপ আলোচনার মধ্যে আছে। আগামী কয়েকদিনের পর বিড়ি শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাবে। শিল্পপতিদের অবস্থা ঠিক আছে, কিন্তু বিড়ি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এখন কেন্দ্রীয় সরকারের 268 টাকা মজুরি হলেও এখন পর্যন্ত 150 থেকে 160 টাকার বেশি কোথাও মজুরি পায় না।
চাষবাস বলতে এই যে আমাদের চাষবাস এইটাই করাধান চলছে, রাস্তাঘাট নাই, কিছু নাই, অতদিন থেকে রাস্তাঘাটও কিছু নাই, কোনো অসুবিধা আমাদের প্রচুর হচ্ছে। রাস্তাঘাট নেই তো এখান থেকে ধান ফান নিয়ে তো যেতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, সমস্যা হয়। সরকারি সুবিধা পাচ্ছেন? সরকার সুবিধা কই পেয়েছি না তো এখনো। পাচ্ছেন না? না। আপনি পাচ্ছেন সরকারি সুবিধা কিছু? হ্যাঁ, না পায় না খবর। কোনো সুবিধা পান না? না, এখান থেকে তো রাস্তাঘাটও নেই, রাস্তাঘাট সেরকম নিয়ে আমাদের যোগাযোগ নেই। যোগাযোগ নেই? যোগাযোগ নেই। হাওয়া কোন দিকে এখানে? তৃণমূলের দিকে যেছে মনে হয়। তৃণমূলের দিকেই যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বাম কংগ্রেস বিজেপির কিছু নেই? নেই। আচ্ছা, কি বলছে এখানে তৃণমূলের দিকেই যাচ্ছে, বাম কংগ্রেসের কিছু আছে? না, সব এখন হ্যাঁ সব তৃণমূল। এটা আপনাদের জমি? কি অবস্থা এবারে চাষবাসে? বৃষ্টি তো হচ্ছে না। ধানে সব পোকা লেগে সব ধান আধা আধি মার চলে গেছে। এই ভেতরে কতগুলো গ্রাম আছে? এটা হচ্ছে চাঁদপাড়া, এটা হাটপাড়া, এটা দোগাছি। কঘর লোকের বাস? মোটামুটি প্রচুর লোক আছে, অত বলতে পারবো না। হ্যাঁ, প্রচুর, কয়েকশো লোক। মোটামুটি 2000 লোক হবে, যা লোক আছে। 2000 লোকের এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, ওই রাস্তা ভরসা? না, হ্যাঁ ওটাই ভরসা, কিন্তু আমাদের এই যে ধান টান সব মাথায় করে বইতে হয় কষ্ট করে। মানে এই রাস্তা পাকা রাস্তাই নেই? না, আমরা খুব লোককে বলেছি, এর পায়ে অবধি ধরেছিলাম মেম্বার প্রধান যারা হয়েছিল। এখন যে মেম্বার আছে চাঁদপাড়াতে, তাকেও আমি বলেছি, কিন্তু বাইরে কিছু করার না করা, আমাদের বাড়ি টাড়ির দরকার নাই, আমাদের একটু রাস্তাটা করে দাও। আচ্ছা, সেটা করে দেয় না। ভোটের হাওয়া কি দিচ্ছে? ভোট ওই কংগ্রেস বিজেপি আর তৃণমূলই হবে, যাই হোক এই দুটাতেই লড়াই হবে। বাম কংগ্রেস কি হলো? ও সব মুছে গেছে, এখন বিজেপি। এই তো গতবার বাইরন বিশ্বাস, ওই যে বাইরন বিশ্বাসী তো সব শেষ করে দিয়ে চলে গেছে। সন্ধে নামছে সাগরদিঘিতে। সাগরদিঘির সূর্য দিনভর উত্তর খুঁজেছে রাজনৈতিক দড়ি টানাটানিরা ঠিক কোন জায়গায়। সাগরদিঘির রাজনীতি আদৌ সাধারণ মানুষের কথা ভাবে কি, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতেই পারে, কিন্তু সাগরদিঘির রাজনীতি বড়ই অন্যরকম। এখানে বিশ্বাস রয়েছে, অবিশ্বাস রয়েছে, দল বদল রয়েছে নানান রকমের সংখ্যালঘু সংখ্যাগুরুর অঙ্ক। আর সেই সব অঙ্ক ছাপিয়ে 7ই মে উত্তর খুঁজবে সাগরদিঘির সাধারণ মানুষ। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।